সুপ্রিম কোর্টের অর্ডার আপনি মানছেন না, আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। এর থেকে বাংলার লজ্জার কি হতে পারে বলুন? আপনারা এখানে দুর্নীতি করবেন, রাহাজানি শুরু করবেন, পশ্চিমবঙ্গে জঙ্গললা শুরু করবেন, আর সাধারণ মানুষ চুপ করে থাকবে, অ্যাডভোকেটরা চুপ করে থাকবে, বিচারপতি চুপ করে থাকবে। এটা অবাক লাগে। মানে একজন শিক্ষক হিসাবে না, বাংলার বাইরে আর যেতে পারছি না আমি। গেলেই আমার প্রশ্ন করবে যে আপনার রাজ্যে এরকম হচ্ছে, এই হচ্ছে, আপনি এখানে এসেছেন। এখন মনে হচ্ছে আমি কলঙ্কিত শিক্ষক, এই রাজ্যের কলঙ্কিত শিক্ষক। কারণ শিক্ষকদের হয়রানি করছে। বাংলার যে গৌরব, বাংলার যে সম্মান, সেটা নষ্ট করে দিতে চলেছে এই মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সৎ মানুষ, তাদেরকে বঞ্চিত করছে। আর অসৎ মানুষদের পাশে উনি আছেন, তাদের মাথায় হাত বোলাচ্ছে। এতদিন পরে বোঝা গেল। এতদিন বলছিল যে ওটা অটোনোমাস, আমি কিছু জানি না ওরা কি করেছে। তাহলে তাদের হয়ে সাংবাদিক সম্মেলন আপনি কেন করলেন? সুতরাং উনি সবই জানতেন, এখন বোঝা যাচ্ছে সবই জানতেন। এই দিনে ডাকাতি শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভাতা মামলায় ইতিমধ্যে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না, এমনই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ রায়। অন্যদিকে যেখানে আইনজীবীরা বলছেন যে সম্পূর্ণভাবে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা ছিল এই ক্ষেত্রে রাজ্য সরকারের, এবং পাশাপাশি ঘুরপথে যারা টাকা খেয়ে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেই টাকা দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করেছিল। এক্ষেত্রে কি বলবেন? একেবারে এটা মাননীয় মমতা ব্যানার্জির অপব্যবস্থার আরেকটা নতুন নিদর্শন। যাদের চাকরি, যারা টেন্টেড, সুপ্রিম কোর্ট যাদের বলেছে ওদের 12% সুদে টাকাটা তুমি ফেরত নাও, সে তো কোনো কথাই, সে তো আদৌ হয়নি। তাদের টাকা ফেরত নেয়নি, তারা টেন্টেড না, তারা ফর্ম ফিল আপ করতে শুরু করে দেবে। এবং এই যে মাননীয় বিচারপতি যেটা দিয়েছেন, রায়টা খুব সুন্দর রায় দিয়েছেন। কারণ কার টাকা আর কিসের ভিত্তিতে আপনি 20,000 আর 25,000 টাকা করে ভাতা দেবেন? এই টাকাগুলো কার? আমার টাকা, আপনার টাকা, জনগণের টাকা। তাহলে ওনার যে এমএলএদের তো ডবল মাইনে হয়ে গেছে। তো তাহলে এমএলএরা, ওনার তৃণমূলের এমএলএরা তো মাসে মাসে কিছু টাকা দিলেই তো হয়ে যেত, তাহলে তো কেউ কিছু বলতো না। তাহলে যে এত অপব্যবস্থা এবং একটা প্রশাসনিক প্রধান হয়ে অসাংবিধানিক কাজ কিভাবে করেন? সুপ্রিম কোর্টের অর্ডার আপনি মানছেন না, আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। এর থেকে বাংলার লজ্জার কি হতে পারে বলুন? যে কোনো এবং যেখানেই যাক না কেন এই ভাতা কিন্তু আটকাবে। তার কারণ টাকাটা কার টাকা? জনগণের টাকা। এবং তারা একেবারে অধিকাংশ টেন্টেড, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির অধিকাংশ টেন্টেড। সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হাইকোর্টও বলে দিয়েছিল। তবুও তাদেরকে জামাই আদর কেন? প্রথম থেকে তাদের জামাই আদর কেন? একজন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হয়ে এরকম ধরনের কাজ করতে পারে? আসলে এর পিছনে বিরাট একটা মতলব ছিল, দুরভিসন্ধি ছিল, কিন্তু সে মতলব আর খাটলো না। ওই যে বলেছিল না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেই মতলব আর কিন্তু খাটলো না। এবং এবারে কি করবে? সুপ্রিম কোর্টে আমার মনে হয় যাবে না। সুপ্রিম কোর্টে গেলে আরও বেশি হচ্ছে সেখানে মানে কি বলবো, আরও মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই যেটা করছে ওরা, আমার একটি প্রশ্ন, 2016 সালে যারা অনেক যোগ্য ছিল তাদেরকে হটিয়ে তো এই যে এরা টেন্টেডটা পেয়েছে, তাহলে তাদের ভাতা কেন দেওয়া হবে না? আজকে ঠিক একই প্রশ্ন আইনজীবীও করেছেন, তাদের কেন বঞ্চিত যারা রয়েছে তারা কেন ভাতা পাবে না? হ্যাঁ, অবশ্যই। তাহলে তারা মানে কি একেবারে ইচ্ছা করে তাদেরকে বঞ্চিত করা হয়েছে? অথবা যারা রিজার্ভে আছে তারা কি দোষ করেছে? তাহলে তাদেরকে কেন তাদেরকে ভাতা দেওয়া হবে না? এই অযোগ্যদের, চোরদের, চিটিংবাজদের কেন আপনি সাথ দিচ্ছেন? এটা কি সুশাসন বলে? এটা কি বাংলার সংস্কৃতি? কি এটাই যে চোর চিটিংবাজ তাদের হয়ে আমরা করব? এবং অধিকাংশ মানুষ, পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ বা যারা শিক্ষা দীক্ষা একটু কম, তারাও কিন্তু এটার বিরোধিতা করছে যে আমাদের টাকা নিয়ে কেন ওই জিনিসটা ওখানে তাদের দেওয়া হবে। আমি তো আবার বলছি, আপনার এমএলএদের কাছ থেকে টাকা দিন না। বা আরেকটা কথা, যে টাকাগুলো তুলেছেন, কয়েক হাজার কোটি প্রায় উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো দিয়ে ওদের দিক না, কেউ কিছু বলবে না। ঘুষের টাকায় ঘুষখোরদের, আর ঘুষের টাকা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাই পাক, সেই টাকা পাক।
এবং কি অদ্ভুতভাবে আমি লাইভটা শুনছিলাম, সেখানে মানে অ্যাডভোকেট জেনারেল বলছে এরা এদের কেস করার অধিকার কে দিয়েছে? আশ্চর্য ব্যাপার। কে কেস করবে সেটা কি অ্যাডভোকেট জেনারেলকে বলতে হবে নাকি? কোর্টে যে কেউ কেস করতে পারে। সুতরাং ওনার ওই যে অত কথা কেন? মাননীয় কিশোর দত্ত বলছেন ওরা কেস করবে কেন? অদ্ভুত ব্যাপার। আপনারা এখানে দুর্নীতি করবেন, রাহাজানি শুরু করবেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ শুরু করবেন, আর সাধারণ মানুষ চুপ করে থাকবে, অ্যাডভোকেটরা চুপ করে থাকবে, বিচারপতি চুপ করে থাকবে। সুতরাং একেবারে এটার বিহিত দরকার যে, এবং কেন করেছে সেটা তো লিখে দেখাতে বলেছে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট আকারে, যে কেন আপনারা টাকা দেবেন, কোন গ্রাউন্ডে, কি গ্রাউন্ড দেবে বলুক। তাহলে সেই গ্রাউন্ডে যারা 22,53,000 তাদের মধ্যে যে 25,752 জন পেয়েছে চাকরি, তাহলে তাদের কি দোষ করেছে? সেই 22 লক্ষ তারা কি দোষ করেছে? তাহলে তাদের কেন দেবেন না? অথবা আবার বলছি, যারা রিজার্ভে আছে তাদের কেন দেবেন না আপনি? এরম দ্বিচারিতা কেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এরম দ্বিচারিতা কেন? সবাই তো আপনার না, এখানে সবাই তো বাংলায়, সবাই তো আপনাকে মুখ্যমন্ত্রী মানে, তাহলে কেন এই চোর চিটিংবাজি? এটা অবাক লাগে। মানে একজন শিক্ষক হিসাবে না, বাংলার বাইরে আর যেতে পারছি না আমি, গেলেই আমার প্রশ্ন করবে যে আপনার রাজ্যে এরকম হচ্ছে, এই হচ্ছে, আপনি এখানে এসেছেন। সুতরাং বাঙালিদের যা কিছু সম্মান ছিল সেই সম্মান একদম মাটিতে মিশিয়ে দিয়েছে, আর বাঙালিরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তো এর পরবর্তীতে যেমনটা অন্য আরেকটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী জানতো যে এই ধরনের সিদ্ধান্ত, ভাতা দেওয়ার যদি সিদ্ধান্ত তিনি নেন তাহলে মূলত মামলা হবে, এবং মামলা হলে পারে এই যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তাকে যেমন খারিজ হলো, এই একই পরিণয় দেখা মানে ভবিষ্যতেও হবে। এবং তার পাশাপাশি যে কথা বলা হচ্ছে যে এটা বলা বাহুল্য যে মুখ্যমন্ত্রী এই একই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীকে এদিকে ভাতাও না দিতে হয়, এবং অন্যদিকে এটাও তিনি বলার সুযোগ পেয়েছেন যে আমি দিতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে দিতে দেয়নি, কারণ এর আগে মুখ্যমন্ত্রী ঠিক একই বক্তব্য রেখেছেন। এই যে যত দুর্নীতি করবেন আপনারা, আর হচ্ছে সেই দুর্নীতিটা যিনি তার বিরুদ্ধে কেস করবেন, কেস করে সেটা স্টে নেবেন, তখন আপনি বলবেন যে দেখো আমার এই ব্যাপারে, দেখো তোমাদের জন্য কিছু করতে চাচ্ছি, দেখো কোর্টে গিয়ে সেটাকে করে দিল। বা আপনি পর 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 সিরিজ আপনি দুর্নীতি করে যাবেন, আর রাজ্যের মানে কি বলবো, বুদ্ধিসম্পন্ন মানুষগুলো চুপ থাকবে। তারা তো ওই জন্যে কেস করছে, এবং সারা পশ্চিমবঙ্গে আজকের কলঙ্কিত করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। আজকের যে এসএলএস মানে দুর্নীতির উপরে দুর্নীতি, এই যে এসএলএসটা দেখুন, দুর্নীতির উপরে দুর্নীতি, সেখানে কত রকমভাবে দুর্নীতি করে চাকরি পাওয়ার আরেকটা রাস্তা তৈরি করে দেয় সুগম। সুতরাং কোনো সুশাসন নেই, মানে সারা পৃথিবীতে এরকম ধরনের শাসনে কেউ আছে বলে আমার মনে হয় না। আমাদের কাছে লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা এই মুখ্যমন্ত্রী যেভাবে শাসন করছে। এবং একজন শিক্ষক হিসেবে আমি তো বললাম, এখন মনে হচ্ছে আমি কলঙ্কিত শিক্ষক, এই রাজ্যের কলঙ্কিত শিক্ষক, কারণ শিক্ষকদের হয়রানি করছে। কেন যোগ্য অযোগ্য আলাদা করলো না? তাহলে তো এত কিছু হতো না। তাহলে শুধু আপনার দলের যারা নেতা নেত্রী আছে তাদের কিছু জনের পিঠ বাঁচানোর জন্যে আপনি শুধু এই এত সিরিজ পর পর দুর্নীতিটাকে আপনি বাহবা দিচ্ছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে, প্রশাসনিক প্রধান আপনি। তাহলে একটা কথা, যে মানুষকে না এবারে পথে নামতে হবে, যে যা ওর টাকা নিয়ে একে দিচ্ছে, ওর টাকা নিয়ে একে দিচ্ছে, কেন ইয়ার্কি ফাজলামি শুরু করেছে নাকি? রাজ্যটাকে, বাংলার যে গৌরব, বাংলার যে সম্মান, সেটা নষ্ট করে দিতে চলেছে এই মুখ্যমন্ত্রী। এছাড়া আর অন্য কিছু নয়। সুশাসন কোথায় আপনি বলুন তো? সুশাসন কোথায়? কেউ জেনে শুনে, মানে সেই সমস্ত অবাক হয়ে যাবেন, সেই সমস্ত দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছে তারা বুকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বলছে আমাদের চাকরি হয়ে যাবে, আমাদের চাকরি হয়ে যাবে, এই তো আবার আমরা 20,000 25,000 টাকা পাবো। অর্থাৎ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সৎ মানুষ, তাদেরকে বঞ্চিত করছে, আর অসৎ মানুষদের পাশে উনি আছেন, তাদের মাথায় হাত বোলাচ্ছে। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে এবছরও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাবে যে আমার কাছে তো লক্ষ লক্ষ চাকরি আছে কিন্তু ওরা আমাকে দিতে দিচ্ছে না? সেটা আর বলতে পারবে না। এতদিন বলেছিল 5 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ, তাহলে মাত্র 20,000 শূন্য পদ কেন? সেটা মানুষ বুঝে গেছে। আবার ওখানে গিয়ে কি বলে, কোনো মানুষই
এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাসই করবে না, কারণ ওনার কোনো কথাই মিলছে না। এবং সত্যি সত্যি উনি যে দুর্নীতিগ্রস্তদের সাপোর্ট করছে এতদিন পরে বোঝা গেল। এতদিন বলছিল যে ওটা অটোনোমাস, আমি কিছু জানি না ওরা কি করেছে, তাহলে তাদের হয়ে সাংবাদিক সম্মেলন আপনি কেন করলেন? সুতরাং উনি সবই জানতেন, এখন বোঝা যাচ্ছে সবই জানতেন। যা কিছু হচ্ছে ভ্রাতা ফাতা সবই ওনার জন্যই হচ্ছে। এই যে ওবিসি দেখুন আপনি, 3 মাস আগে যে ছিল ওবিসি এ, হট করে সে হয়ে গেল ওবিসি বি, যে ছিল ওবিসি বি সে হয়ে গেল ওবিসি এ। আচ্ছা, মগের মুল্লুক পেয়েছে বলুন তো? মানে কোনোভাবেই কোনো সার্ভেই করছে না, জাগমাগ করে মনে হলো তাকে ওবিসি এ ওবিসি বি, ওটার জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না। তাহলে রাজ্যে তো সব দিক থেকে অপব্যবস্থা তৈরি করে রেখেছেন উনি। এটা কবে যে শেষ হবে? মানুষকে সজাগ হওয়া উচিত এবার, যে আমরা কার রাজত্বে বাস করছি সেটা আমাদের সজাগ হওয়া একান্ত কর্তব্য। তাহলে কোথাও কি এটা বলা যেতে পারে যে দেশের কাছে পশ্চিমবঙ্গ একটি রাজ্য, যে রাজ্য দৃষ্টান্ত রাখছে যে সেই রাজ্যে কোনো ধরনের সরকারি কাজ, সরকারি নোটিশ আদালতের হস্তক্ষেপ ছাড়া করা সম্ভব নয়? হ্যাঁ, তাই তো, এটা একদম প্রমাণ হয়ে গেল। জীবনে তো ওই এসএলএসটি 2025 নিতেন না, কোর্টের ধাক্কা খেয়ে তবে তো, না হলে তো একদম নিতেন না। কেস হচ্ছে ঠিক আছে। সুতরাং বহুভাবে চেষ্টা করছে যে যাতে এই পরীক্ষাটা আমার পিছায় এই করে, কিন্তু কোনো উপায় নাই, পরীক্ষা নিতেই হবে। যদিও সেখানে দুর্নীতির রাস্তাগুলো করে রেখেছে। চিন্তা করুন তো, বলছে যারা কেবল চাকরি পেয়েছিল 2025-এ তারা কেবল রোল নাম্বার লিখবে। বাহ, অদ্ভুত। তার মানে কারা কারা চাকরি পেয়েছিল অযোগ্য আর যোগ্য তাদের পুরো লিস্ট করে রাখলো আর কি, এদেরকে যে কোনো প্রকারে আমি প্রবেশ করাবো। তাহলে আর বাদবাকি যারা নবম দশমে যারা পরীক্ষা দিয়েছিল মোট 6 থেকে 7 লাখ, তাহলে তারা কেন রোল নাম্বার লিখবে না? অর্থাৎ মানুষ বলে না দিনে ডাকাতি, এই দিনে ডাকাতি শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। কি অদ্ভুতভাবে দেখুন, মানে তারা চাকরি, তাদেরও তো রোল নাম্বার আছে 6 থেকে 7 লাখ, তাহলে তারা সেখানে রোল নাম্বার লিখবে না কেন? তারপরে কি বোঝাতে চেয়েছে? যে তোমরা রোল নাম্বার লেখো, আমি এইভাবে তোমাদের কিন্তু প্রবেশ করি স্কুলের চেয়ারে আবার ফেরত পাঠাবো। কিন্তু এটা এত সহজ নয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে তুমি কোনো রকমের স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেবে না, লাস্ট পাতায় বলে দিয়েছে। দিলেই কিন্তু আমি সে হাইকোর্টের রায়টাকে বহাল রাখবো, অর্থাৎ সব চাকরি ক্যান্সেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।